এইমাত্র নির্বাচনের তারিখ ঘোষণা করল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল মহাবিপদে পড়ে গেছে, কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ডিসেম্বরেই নির্বাচন হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই, তাই যা যা সংস্কার করা প্রয়োজন তা করে ফেলতে হবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের সময়সীমাটা আমরা পেলাম। সর্বশেষ টাইমটা আমরা সরাসরি প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনতে পেলাম, আর এটা হচ্ছে ডিসেম্বর। বলা হচ্ছে যে ডিসেম্বরের আনুমানিক তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে সংগঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে কোন সরকার আসবে কিংবা আগামী দিনের কে হতে যাচ্ছে প্রধানমন্ত্রী বা আমাদের বাঙালির অভিভাবক, অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। আগামী দিনে বাংলাদেশে আমি আপনাদের এই সংগঠনের মাধ্যমে কামনা করব, আসুন আমরা কোনো হানাহানি দলাদলি না করে, কারো বিরুদ্ধে এমন কোনো অবস্থান গ্রহণ না করে বাংলাদেশে আমরা পথ চলি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে তাহলে অবশেষে জানা গেল বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ এবং মাস কখন কিভাবে হতে চলেছে জাতীয় নির্বাচন প্রকাশ করা হয়ে গেছে। দর্শক, বাংলাদেশে অনেকে আলোচনা করতেছিল নির্বাচন 5 বছর পরে হবে, নির্বাচন 10 বছর পরে হবে, নির্বাচন 3 বছর পরে হবে, নির্বাচন 6 মাস পরে হবে, অনেকে অনেক ধরনের আলোচনা করতেছিল। কিন্তু অবশেষে সবাইকে তাক লাগিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ প্রকাশ করে ফেললেন। দর্শক, তাছাড়া তিনি এটাও প্রকাশ করেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে কি কি ষড়যন্ত্র হতে চলেছে, পুলিশ বাহিনীকে সেই দিকে সতর্ক থাকতে বলেছেন। দর্শক, সবচেয়ে বড় খবর হলো এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদের প্রকাশিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি খুবই বিপদের মুখে পড়ে গেছে। এইদিকে কিন্তু বিএনপি খুশিতে আত্মহারা। দর্শক, যাক বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কত বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। নানান চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা ছিল সেটা ছিল নির্বাচন। আর আপনারা জানেন যে নির্বাচন এবং সংস্কার এই দুইটা ইস্যুকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বিভাজন ঘটে গেছে। তো নানান বক্তব্য, সময়ের টাইম ফ্রেম, এই সকল কিছু মিলিয়ে একটা আশঙ্কা ছিল যে 2025 সালে কি নির্বাচন হবে নাকি এটা 26 মার্চ অথবা জুন। কেউ কেউ বলছিলেন যে 26 হবে না, এরকম নানান বক্তব্য ছিল। বিএনপির পক্ষ থেকে রাজপথে নামারও কিন্তু চাপ ছিল। আরো কিছু রাজনৈতিক দলও আপনার সরকারের প্রতি কঠোর চাপ প্রয়োগ করেছিল যে নির্বাচন যেন এই বছরের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো অবশেষে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের সময়সীমাটা আমরা পেলাম। সর্বশেষ টাইমটা আমরা সরাসরি প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনতে পেলাম, আর এটা হচ্ছে ডিসেম্বর। বলা হচ্ছে যে ডিসেম্বরের আনুমানিক তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে সংগঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন। আর এই নির্বাচন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা জিনিসের আমি খুবই প্রশংসা করছি, কিন্তু যারা এটাকে বাস্তবায়ন করবেন তারা আসলে কতটুকু অনুধাবন করতে পারবেন। দেখেন, প্রতিটা ধর্মের, প্রতিটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে দলিলাদি থাকে, লাইক সংবিধান অথবা আমাদের ধর্মীয় পুস্তকগুলো, সেখানে কিন্তু ভালো ভালো কথাই লেখা থাকে। কিন্তু এই ধর্মকে লালন করে যারা পালন করার মানে ফলোয়ার্স আছি, আমরা যারা অনুসারীরা আছি, অথবা রাষ্ট্রকে যারা মেনটেনেন্স করেন বা ব্যালেন্স করেন, রাষ্ট্রীয় সংস্থাগুলো তারা অন্তরে কতটুকু ধারণ করে। আমরা উন্নত বিশ্বকে দেখি ওই দেশগুলো পরিচ্ছন্ন, ওই দেশগুলো উন্নত, একটাই কারণ সরকারি যে কর্মচারী কর্মকর্তারা আছেন বিভিন্ন সেক্টরের, আইন শৃঙ্খলা বা যে কোনো সেক্টরে, তাদের মধ্যে সততা কাজ করে, তাদের মধ্যে ন্যায় নীতি কাজ করে। কিন্তু আমাদের মধ্যে এটা কোনোটাই কাজ করে না। অন্য মানুষ ন্যায় নীতি করবে এটা আমরা চাই, কিন্তু আমি যদি ওই চেয়ারে বসি, আমার মধ্যে লোভ পায়া বসে, লালসা পায়া বসে, যার কারণে গেল 53-54 বছরে বাংলাদেশের যতদূর পৌঁছানোর কথা ছিল ততদূর পৌঁছায়নি। রাষ্ট্রীয় ম্যাক্সিমাম আপনি দেখবেন যে যেই আমাদের সেক্টরগুলো আছে, গাড়ি বলেন, বিমান বলেন, রেল বলেন, এগুলো সব লসের প্রজেক্ট। আর যে বিভিন্ন কলকারখানা আছে, কিন্তু বেসরকারিভাবে বাংলাদেশ কোথায় পৌঁছে গেছে আপনি দেখেন। মেইন কারণ কি? চুরি, আবার স্বজনপ্রীতি। তো আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখবেন ডিসেম্বরে নির্বাচন করতে হলে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই প্রথমবারের মতন তিনি সারা বাংলাদেশের পুলিশের প্রধানদেরকে নিয়ে একটা বিশেষ বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি যে কথাগুলো বলেছেন আমারও হৃদয় ছুঁয়ে গেছে। এখন আমাদের পুলিশ কর্মকর্তাদের দাবি মানে কাজ হচ্ছে সেগুলোকে বাস্তবায়ন করা। তারাই বা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, কারণ লোকাল এরিয়াতে একজন থানার ওসিকে লোকালি রাজনৈতিকভাবে যেভাবে প্রভাবিত করা হয়, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি, জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টি, জামাতের সময় জামাত, এই যে প্রভাবটা বিস্তার করে, এটা যতদিন শেষ না হবে আসলে এখানে আমরা পুলিশের দোষ দিয়েও লাভ নাই, কারণ তারাও তো আমার আপনার মতন সাধারণ পরিবার থেকে আসে। একজন থানার ওসি চাইলেই রাতারাতি সৎ হইতে পারবেন না, কারণ
তিনি যদি একটা সিদ্ধান্ত নেন, এলাকার সবচেয়ে বড় অপরাধী খুনখার আসামি, তাকে যদি গ্রেপ্তার করতে যায় 5টা হেলো আসে পলিটিক্যালি, এর উপরে আসে ডিপার্টমেন্টালি, উপর থেকে হেলো। তো তিনি আসলে কিভাবে ব্যালেন্স করবেন? কাউকে ধরার পরে ছাইড়েও দিতে হয়। তো এই জিনিসগুলো যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ এটা আসলে চলতেই থাকবে। দেখেন, সংস্কার বেসিক্যালি আগে নিজেদের মধ্যে হওয়া জরুরি। আপনি সিস্টেম লিখতে পারবেন, কোরআনে লিখতে পারবেন, গীতায় লিখতে পারবেন, তারপর হচ্ছে বাইবেলে লিখতে পারবেন, কিন্তু যারা পালন করছি তারা যদি অন্তর অনুধাবন না করি কি লাভ হবে? সবকিছুতে ভালোই লেখা আছে, তারপরে কেন এই সিস্টেম? তো ডক্টর ইউনূস বলছেন যে আপনার ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে সেটি হবে আইনের শাসনের সরকার, তাই পুলিশকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে একটা টিম হিসাবে কাজ করতে হবে। তিনি বললেন যে সরকার যা কিছুই করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই এটা আপনার মানে করতে হয়, তবে তারা সব করে দেয় না, তারা পরিবেশটা সৃষ্টি করে। ওনার বক্তব্য বলছেন যে আপনার এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিকের অধিকার কোনো কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। তো পুলিশকে তিনি খুব কড়া নির্দেশনা দিয়েছেন ছাত্রদের প্রতি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি যেন অনুভূতিশীল হয়ে কোনো রকম সুযোগ সুবিধা মাঠে ময়দানে না দেয়। এখন এই যে কথাগুলো ধরেন আমি আবার বলি, ডক্টর ইউনূস সাহেব বলে দিচ্ছেন এখানে যারা 100-150 মানুষ ছিলেন তারা অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু লোকালি আসলে এই জিনিসটা কি বাস্তবায়ন করা এত সোজা? রাতারাতি এই দেশের জনগণ মব জাস্টিস থেকে বের হয়ে যাবে? আজকে সকালে থানার একজন ওসি যদি একজন সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী অথবা বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার করে, তো বিষয়টাকে এত সোজা হ্যান্ডেল হয়ে যায় যে জনগণ বা আমরা শান্তি মতো নিতে দিব? আমরা সামগ্রিক প্রেক্ষাপটকে যদি দেখি, আওয়ামী লীগের সময় একই দৃশ্য ছিল যে ছাত্রলীগের একজন নেতাকে আপনি ধরবেন, ধরতে পারছেন, যদি বাটে পড়ে গেছে এটা আলাদা, কিন্তু ওই যে হ্যালো চাকরি সবারই জরুরি, চাকরিটা রক্ষা করা জরুরি। ন্যায় নীতি দেখাতে গিয়ে যদি চাকরি হারায়, উল্টা বিভাগীয় মামলা টামলা খাইয়া জেলে ঢুকে যেতে হয়, পাশাপাশি তার পরিবারটা বিপদে পড়ে যায়। পুলিশ হইলে যে রক্ষা পায় তাও না। সো আপনি পুলিশকে যখন ফাংশন করতে চাইবেন ন্যায় নীতি সততা দিয়া, আসলে সিস্টেমটা কতটুকু রান করবে? কারণ একজন পুলিশকে পরিচালনা করার জন্য একজন মন্ত্রী থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনার আদেশ একজন লোকাল থানার ওসি, এসআই পর্যন্ত তিনি ফোনও দেন না, তিনি দেন এসপিডি, জিসি লেভেলে বা আরো যারা ঊর্ধ্বতন আছেন। তো এই বিষয়গুলো কোথাও না কোথাও বাংলাদেশের মতন দেশের প্রেক্ষাপটে আমি মনে করি চাইলে আসলে সৎ হওয়া যায় না। কজ দ্য সিস্টেম যেটা আমরা ডেভেলপ করছি এটার মধ্যেই আমরাই কিন্তু বাধা তৈরি করতেছি। এখন আপনি দেখেন সারা বাংলাদেশে এই গেল সরকার পরিবর্তনের পর অপরাধীরা যেমন মামলার আসামি হয়েছে, নিরপরাধ অনেক মানুষও কিন্তু মামলার আসামি হয়ে গেছে। এখন এই যে সিস্টেমের মধ্যে ফালাই দেওয়া হচ্ছে, এ থেকে কিভাবে বের হবে? সর্বশেষ যাওয়ার আগে আমি আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখেন, আপনি যে মানুষটার নামে একটা মিথ্যা মামলা দিচ্ছেন বিএনপির সময়, জামাতের সময়, আজকে তারা মুক্ত, আপনি পলাতক, রাইট? আপনার বাড়িঘর সম্পত্তি অনেকের মব জাস্টিস হয়েছে, ডাকাতি হয়েছে, লুটপাট হয়েছে, আপনি কিচ্ছু করতে পারতেছেন না। আপনি কথা বললে আপনি এখন গ্রেপ্তার হবেন, কজ আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত ছিলেন। আবার আজকে যারা বিএনপি জামাতের ভাইরা আছেন, আওয়ামী লীগের যে কোনো একটা মানুষকে, নিরপরাধ মানুষকে যখন আপনি মামলায় ফাঁসাই দিচ্ছেন, এই মামলাতে তার ফাঁসি হবে না, তার গ্রেপ্তার হবে, তিনি জেল থেকে বের হয়ে আসবেন। কিন্তু ওই যে আজ জীবনের জন্য তার ভেতরে, তার পরিবারের ভেতরে আপনি যে শত্রুতার বীজ বপন করে দিচ্ছেন, এটা একসময় আপনাকে কবর পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। কারণ প্রতিহিংসা, তাই না? আপনি একজন মানুষকে ফাঁসাই দিলেন, খামাখা হয়রানি করলেন, তার তো ছেলে পেলে আছে, তারা আপনার প্রতি আজীবন, এই সরকার বিএনপি যদি আসে তারা কি আবার আজীবন ক্ষমতায় থাকবে? থাকবে না। একসময় এই সরকার পরে যাবে 5 বছর, এখন তো সরকার 4 বছর থাকবে, এরপর আপনি কই যাবেন? এই সিস্টেমটাকে যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ পুলিশ চাইলেও ভালো হতে পারবে না। আমরা একটা উজ্জ্বল বাংলাদেশের আশা করি যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না। মাঝে মাঝে আমাদের সাথে এরকমটা হয় না যে আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করে? কেমন পরীক্ষা? ধরেন এক্সাম্পল, আপনি আগে সুপারভাইজার ছিলেন কোনো একটা প্রতিষ্ঠানে, কেমন? তো সেই পদ থেকে কোনোভাবে আপনি সরে আসলেন বা আপনাকে কোনো একটা চক্রান্তর মাধ্যমে আপনাকে সরিয়ে দিল। তো এখন আপনি কি করবেন? আপনি সংসার চালাতে পারতেছেন না, কিংবা নানান মানুষের কথা শুনতেছেন, নিন্দা শুনতেছেন, কিংবা যেই প্রতিষ্ঠানে ছিলেন সেখানে স্টাফদের এক এক জনের এক একটা মন্তব্য আপনি শুনতেছেন যে ও গেছে ভালো হয়েছে, ও মানুষের বেশি একটা ভালো ছিল না, ও এই পদ থেকে সরে গেছে, কিংবা ওই এই পদের যোগ্য না, আমরা এখানে একটা যোগ্য ব্যক্তিকে চাই। এবং যখন নাকি মানে আপনার বিকল্পে অন্য একটা যোগ্য ব্যক্তিকে বসানো হবে, মানে তারা ভাবে যে আপনার থেকে বেশি যোগ্যতা তারা রাখে, যখন নাকি সেই প্রতিষ্ঠানে বসানো হয় তখন দেখে যে না রে ভাই, আগেটাই তো ভালো ছিল, এটা তো মানে কল লিখতে আপনার কলম ভাঙে, এটা তো পসিবল না। এটা তো শুধু আপনার কিভাবে স্টাফদের খাটিয়ে নিজের পকেটে আপনার কারিগরি টাকা আনা যায়, এটা তো মাস্টার প্ল্যান রে ভাই।
হয় না, মাঝে মাঝে কিন্তু আল্লাহ আমাদের এই বিপদ দিয়ে কিন্তু পরীক্ষা করে যে তোমার আশেপাশের কোন মানুষটা তোমার আপন, কিংবা কে তোমার ভালো চায়, কে তোমার বন্ধু, কে তোমার শত্রু। হয় না, হয় কিন্তু দেখবেন ওই যে আপনি সুপারভাইজার ছিলেন একটা প্রতিষ্ঠানের, ঠিক এই যে আশেপাশে যে মানুষগুলা আপনি কিন্তু চিনতে পারলেন। এতদিন আপনি সবাইকে আপন ভাবছেন যে আমার এই প্রতিষ্ঠানের ভিতরে যে স্টাফ আছে, আমি এখানকার সুপারভাইজার কিংবা আমার আন্ডারে যে ডিপার্টমেন্টে যে সমস্ত কাজ করে, সবাই আমাকে খুব বড় ভাই, অনেক স্নেহ করে কিংবা অনেক সম্মান করে, এটা সেটা না। তখন কিন্তু আপনি চিনতে পারেন যে কে আপনার আপন, কে আপনার পর। দ্যাট মিনস আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে সেই পদ পদবীর থেকেও কিন্তু আল্লাহ আমাদের বড় কিছু মাঝে মাঝে দান করা হয় না। সুপারভাইজার থেকে যখন নাকি আপনি মানুষের ভালোবাসা পাচ্ছেন, কিংবা সেই যে মানুষগুলো নাকি আপনার গিবত গাইতো, আপনার বদনাম করতো, সেই মানুষগুলো পুনরায় আপনাকে চাচ্ছে, আপনার প্রশংসায় মনে করেন মাতোয়ারা। হয় না, তখন কি হয়, সেই প্রতিষ্ঠানের এমডি আপনাকে একটা প্রমোশন দেয়। কি প্রমোশন? হয়তো পারে আপনাকে মনে করেন মানে আপনার চিন্তাধারারও বাহিরে, হয়তো পারে আপনাকে ম্যানেজার পোস্টিং দিল, কিন্তু আপনি হয়তো এটা চিন্তা করেন নাই। হয়তো আপনি ভাবছেন যে আপনার স্যালারি আসলে আগে 15,000 টাকা, হয়তো আপনাকে আর 2,000 টাকা বাড়িয়ে দিবে। আপনি কিন্তু এরকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু আল্লাহর রহমতে আপনাকে কি ম্যানেজার পোস্টিং এ দিয়ে দিল। তো এটা হচ্ছে আল্লাহর অশেষ একটা রহমত। অ্যাকচুয়ালি শেখ হাসিনার সাথে বর্তমান এইটাই মনে করেন করতেছে, কারণ মানুষ চেনাটা অত্যন্ত প্রয়োজন ছিল এই 17 বছরের ভিতরে। মানে শেখ হাসিনা আপনার আলটিমেটলি তার দলের ভিতরে বা আওয়ামী লীগের ভিতরে সবাইকে একদম মার পেটের ভাই বোন মনে করছিল, এবং এই মার পেটের ভাই বোনরা কি তাকে বাস দিছে প্রতিনিয়ত, তিনি টেরও পায় নাই, এমন ভাবে দিছে বাস। বুঝতে পারতেছেন? আর বর্তমান যেই জনগণের কথা বলতেছি, এই জনগণ শেখ হাসিনার কি ওই যে বললেন রিশকালা ভাইয়ের মুক্তি শুনলেন যে স্বৈরাচারের পতন করছি, আন্দোলন করছি, আগে যদি জানতাম এখন করতাম না। আরে ভাই, এর থেকে বড় চাওয়া পাওয়া আমার মনে হয় আওয়ামী লীগের আর কিছু হতে পারে না। একটা গণতান্ত্রিক দেশের একটা আপনার নাগরিকের ভালোবাসা কিংবা এই ধরনের মানে আপনার সমর্থক পাওয়া, মানে নিঃস্বার্থের সমর্থক, এটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। কি শুনলেন না যে আগের সরকারই ভালো ছিল, স্বৈরাচারের আমলেই ভালো ছিলাম। বর্তমান বাংলাদেশের প্রতিটি মানুষ বলতেছে যে আমরা আগের সরকারেই ভালো ছিলাম, এই সরকারের আমলে আমরা ভালো নাই। দ্যাট মিনস আপনি বুঝেন যে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের কি পরিমাণ ফেমাস হচ্ছে। অ্যাকচুয়ালি আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত আসলে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ভাই, ডক্টর ইউনূস কিংবা সমন্বয়করা কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না। দ্যাট মিনস তারা জানে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা, আওয়ামী লীগের ভালোবাসা বাংলাদেশের প্রতিটি জনগণের কলিজার ভিতরে আরো তীব্র হয়ে গেছে। এখন যদি আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে ফেরায়, মানে এটা সমন্বয়কদের বক্তব্য, তাহলে বাংলাদেশটা আগের রূপে ফিরে যাবে। মানে বুঝেন আপনি, আগের রূপে ফিরে যাবে মানে কি? এখন যদি নির্বাচন হয়, নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। তো এই সুষ্ঠু নির্বাচনটা যদি হয় রে ভাই, সেখানে তো জনগণ ডিসাইড করবে যে বাংলাদেশে কে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী কিংবা কে হবে তাদের অভিভাবক, তাই নয় কি? তো সেখানে সমন্বয়করা জানে যে বর্তমান তারা যে দুর্নীতি, স্বৈরাচার, মব জাস্টিস, মব ক্লিন এবং একটা আপনার জঙ্গিবাদী হামলা করে আওয়ামী লীগের পতন ঘটাইছে এবং নিজেরা বর্তমান লুটপাট করতেছে, এরা কি তারা জানে। বিধায় তারা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য চরম ভয়ে আছে, কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে, বাংলাদেশে আর কারো সাজা হোক বা না হোক, বিশেষ করে এই সমন্বয়কদের সবার আগে হবে। উপদেশে তো পরে হয়েছে, আগে তো সমন্বয়ক হয়েছে, তাই না? মূল মাস্টার মাইন্ড, হ্যাঁ, আপনার সাইডের মাস্টার মাইন্ড, কি বলে পশ্চিমের মাস্টার মাইন্ড। তো এই মাস্টার মাইন্ড গুলাকে আগে কি একটা সার্কেলের ভিতরে আনা হবে। এর জন্যই এই সমন্বয়কারীরা প্রতিনিয়ত দেখবেন হংকার দেয় যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর কেউ পরিকল্পনা করবেন না। আরে হাসনা, তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণই দেখবা শেখ হাসিনাকে নিয়ে আসবে। সত্যি বলতেছি, কারণ শেখ হাসিনা এই যে সাধারণ মানুষের বক্তব্য বা আপনার ভালোবাসাগুলো, এটা 1000 কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। শেখ হাসিনা যে আশেপাশে যে এমপি মন্ত্রী যে বলেন কাছের মানুষগুলা, এদের থেকেও আপনার এই সাধারণ জনগণের মানে শেখ হাসিনাকে বর্তমান আরো বেশি ভালোবাসে, আরো বেশি ভালোবাসে। দেখেন না, ওপেন মাইন্ডে কথা বলতেছে। আপনার কলিজার ভিতরে কোনো ডর ভয় আছে? নাই। কোনো পুলিশের আইনের কারো কোনো তক্কা নাই। আর আরেকটা কথা বলি, এটা যে শুধু মানে কয়েকজনের, অনেকে ভাবতে পারেন যে আপনার হাতে গোনা কয়েকজনের বক্তব্য না রে ভাই, এটা বাংলাদেশের বর্তমান কোটি কোটি জনগণের বক্তব্য। কয়জন আসলে ক্যামেরার সামনে আসতে পারে? এই যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, এখন আমি যদি আপনাকে ক্যামেরা নিয়ে ধরি যে ভাই বলেন তো, আপনি বলতেই হইবে আপনি কেমন আছেন, বলেন আপনি কি বলতে পারবেন? আপনি থতমত খেয়ে যাবেন যে আমি যদি এখন কথা বলি, এই না উপদেষ্টা কিংবা সমন্বয় থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, এই না আমাকে আইনের একটা মার পেছে ফেলে আমাকে হ্যারাসমেন্ট করে। আপনি কিন্তু এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু করবেন, বিধায় আপনি কথা বলতে চান না। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান কি অবস্থা। যাই হোক, হোয়াটএভার দর্শক বন্ধুরা,
এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে কোন সরকার আসবে কিংবা আগামী দিনের কে হতে যাচ্ছে প্রধানমন্ত্রী বা আমাদের বাঙালির অভিভাবক, অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন নির্বাচন কবে হতে চলেছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, জল্পনা কল্পনার পর এই 2025 সালের ডিসেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ নয়তো তৃতীয় সপ্তাহে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়ে দিয়েছেন। আপনারা বিস্তারিত প্রতিবেদনে শুনতে পারলেন। দর্শক মণ্ডলী, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটেছে, বিশেষ করে সমন্বয়ক বিএনপির মধ্যে। যাই দর্শক শ্রোতা, বিএনপি কিন্তু খুশিতে আত্মহারা, এদিকে সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। সমন্বয়করা এই নির্বাচনকে এখন বাধা সৃষ্টি করবে। যাই দর্শক, শেখ হাসিনা কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? দর্শক, আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।